ভাবতে পারেন, যদি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় ফিরে আসতে না পারত, তবে কলকাতার ভবিষ্যৎ কি হতো? জবচয়নকের আগেও কি সত্যিই এখানে বসতি ছিল, নাকি ইতিহাসের কিছু অংশ আমাদের চোখের আড়ালে চলে গেছে? দিল্লির মসনদে তখন মুঘল সম্রাট আওরঙ্গজেব। ১৬৮৬ থেকে ১৬৯০ খ্রিস্টাব্দের মধ্যে মুঘলদের সাথে যুদ্ধের পরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সম্রাট আওরঙ্গজেবের কাছে আবেদন করে বাংলায় তাদের বাণিজ্য পুনঃস্থাপন করার অনুমতি পেয়ে কোম্পানির কুঠিয়াল জবচয়নক তৃতীয়বারের জন্য সুতানুটির ঘাটে বজরা নোঙর করলেন ২৪শে অগস্ট ১৬৯০। এর আগে আরও দুবার তিনি এসেছেন এই জায়গায়, আবার চলেও গিয়েছেন অন্যত্র। প্রথম ১৬৮৬ ডিসেম্বরে, তারপর ১৬৮৭ নভেম্বরে। কিন্তু প্রশ্ন হলো, সুতানুটিতেই কেন এলেন জবচয়নক? সুতানুটি কি শুধুই একটা গ্রাম ছিল, নাকি আরও বড় কিছু? আবার কলকাতা মেট্রো রেলের একটি স্টেশনের নামে জড়িয়ে আছে এই সুতানুটি। ভাবেন, যদি শুধু এই জায়গাটাই ছিল সুতানুটি, তাহলে কিন্তু খুব ভুল ভাবা হবে। তাহলে কোন জায়গায় ছিল এই গ্রাম? নামই বা কেন হলো সুতানুটি? 15th এবং 16th সেঞ্চুরির আগে কিন্তু সুতানুটির নাম সঠিকভাবে পাওয়া যায় না। কেন? ভিডিওটা স্কিপ না করে মন দিয়ে পুরোটা শুনলে জানতে পারবেন সেই সব কথা। আর সেই সব কথা জানাতে আমি সায়ন আর পিনাকি চলে এসেছি হিস্ট্রি এভিনিউর আরেকটি নতুন ভ্লগ নিয়ে আপনাদের জন্য। চলুন আর কথা না বাড়িয়ে বেরিয়ে পড়ি আজকের ইতিহাসের খোঁজে। দাহিনে কোতরং কামারহাটি বামে, পূর্বেতে আরিয়াদহ ঘুষুরি পশ্চিমে, তাহার পূর্ব কুলবাহী এড়ায় কলকাতা, বেতরে চাপায় ডিঙা চাঁদ মহারথা। পঞ্চদশ শতাব্দীর শেষ ভাগ, আনুমানিক ১৪৯৫ খ্রিস্টাব্দে লেখা বিপ্রদাস পিপলাইয়ের মনসা বিজয় কাব্যে চাঁদ সদাগরের বাণিজ্য যাত্রায় অন্যান্য বহু প্রাচীন জায়গার সাথে কলকাতা নাম পাওয়া গেলেও সুতানুটির কোনো উল্লেখ নেই। আবার ষোড়শ শতাব্দীতে কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী ১৫৯৪ খ্রিস্টাব্দ থেকে ১৬০৬ খ্রিস্টাব্দে রচিত চণ্ডীমঙ্গল কাব্যে শ্রীমন্ত সদাগরের সিংহলে বাণিজ্য যাত্রাপথের বর্ণনায় এক জায়গায় লিখেছেন, তরায় চলিল তরি তিলেক না রয়, চিতপুর শালিখা এড়াইয়া যায়, কলিকাতা এড়াইল বেনিয়ার বালা, বেতরেতে উতরিল অবসান বেলা। এখানেও সুতানুটির কোনো উল্লেখ নেই। ইতিহাসবিদ গবেষকদের কাছে মধ্যযুগের এইসব কাব্যে উল্লিখিত জায়গাগুলো বিশেষ মান্যতা পায়। সপ্তদশ শতাব্দী থেকে সুতানুটি গ্রাম হয়ে ওঠে গুরুত্বপূর্ণ অঞ্চল। যদিও অনেক গবেষকদের মতে সুতানুটি কয়েকটি গ্রামের সমষ্টি। সুতানুটি নামকরণের এবং এর সীমানা জেনে নেওয়ার আগে চলুন ঘুরে নেওয়া যাক সুতানুটির কয়েকটি প্রধান অঞ্চলে। জেনে নেওয়া যাক সেখানকার টুকরো টুকরো কিছু কথা। প্রসঙ্গত বলে রাখি, যে জায়গাগুলোর কথা এখন আপনাদের জানাবো, সেই জায়গাগুলোর কথা না বললে যেমন সুতানুটির কথা শেষ হয় না, তেমনি এই জায়গাগুলোর নিজস্ব ইতিহাসও কম সমৃদ্ধ নয়। বাগবাজার একসময় ছিল সুতানুটি গ্রামের অন্তর্ভুক্ত। এই অঞ্চল ছিল বসু ও পাল পরিবারের আবাসভূমি। এই বসু পরিবারের অন্যতম ধনাঢ্য ব্যক্তিত্ব নন্দলাল বসু ব্রিটিশদের আসার অনেক আগেই সুতানুটিতে আসেন। ডিহি কলকাতা গ্রামে বসতি স্থাপনের পর সুতানুটি অঞ্চল ধীরে ধীরে ইংরেজ কর্তৃক পরিত্যক্ত হয়। এই অঞ্চলের উত্তরভাগে পেরিন্স গার্ডেন নামে একটি প্রমোদ উদ্যান আছে। কলকাতার আদি যুগে কোম্পানির গণ্যমান্য কর্মচারীরা একসময় সস্ত্রীক এই উদ্যানে আমোদ প্রমোদ করতে আসতেন বলে জানা যায়। ১৭৪৬ সাল নাগাদ এই উদ্যানে ইংরেজ যাতায়াত উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছিল। ১৭৫২ সালে ২৫,০০০ টাকায় এই উদ্যানটি বিক্রি হয়ে যায়। যার নামে এই উদ্যান, সেই ক্যাপ্টেন পেরিন ছিলেন বহু জাহাজের মালিক। ১৭৫৪ সালে কর্নেল C.F. স্কট এই বাগানে একটি বারুদ উৎপাদন কারখানা স্থাপন করেছিলেন। কলকাতার অন্যতম ধনাঢ্য ও প্রভাবশালী জমিদার ব্ল্যাক জমিদার নামে পরিচিত গোবিন্দরাম মিত্রের পুত্র রঘু মিত্র ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালেই বাগবাজারের বিখ্যাত বাগবাজার ঘাটটি নির্মাণ করেন। ১৯ শতাব্দীতে কলকাতার যে বিশিষ্ট মানুষটির সঙ্গে বাগবাজারের নাম ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ে, তিনি শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। সম্ভবত ১৮৭৭ সালে প্রথমবার তিনি বাগবাজারে এসেছিলেন। বাগবাজার মানে আরও অনেক গণ্যমান্য ব্যক্তিদের আবাসস্থল, বাংলার নবজাগরণের অন্যতম প্রধান কেন্দ্র। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুতানুটি অঞ্চলে ঘাঁটি গেড়েছে কিছুকাল হল।
সেই পুরনো কলকাতাতে জমে উঠেছে একাধিক বাজার। পলাশির যুদ্ধের তখনও দেরি অনেক। তেমন সময় থেকেই উল্লেখ পাওয়া যায় শ্যামবাজার আর শ্যামপুকুর থানার, দুই ইংরেজদের অধিকারভুক্ত। অতএব শ্যামবাজারের ইতিহাস যে প্রায় ৩০০ বছরের একথা বোঝাই যায়। কিন্তু শ্যামবাজারের শ্যাম কে, সেটা খুঁজে পেতে বেগ পেতে হয় রীতিমতো। এই নামের সঙ্গে জড়িয়ে আছে কত না কাহিনী, তার সবই একসঙ্গে সত্যি হতে পারে না। তবে বিচিত্র জনশ্রুতির কোনটা সত্যি কোনটা মিথ্যে তার যাচাইও যে আজ আর সম্ভব নয়। সেকালে সুতানুটি অঞ্চলে কোনো বড় রাস্তা ছিল না, কেবলমাত্র হালিশহর থেকে বরিশা পর্যন্ত প্রসারিত একটি তীর্থযাত্রা পথ ছিল। এই পথেরই একটি অংশে পরবর্তীকালে চিতপুর রোড, অধুনা রবীন্দ্র সরণি নির্মিত হয়। চিতপুর রোড শ্যামবাজারের পার্শ্ববর্তী বাগবাজার ও চিতপুর অঞ্চলের উপর দিয়ে প্রসারিত ছিল। ১৯ শতাব্দীতে রাস্তাঘাট নির্মাণ শুরু হওয়ার পর থেকেই শ্যামবাজার অঞ্চলের সমৃদ্ধি ঘটতে শুরু করে। শ্যামবাজার প্রাচীন কলকাতার প্রধান বস্ত্র বিপণন কেন্দ্র ছিল। শ্যামবাজার কলকাতার একটি প্রসিদ্ধ বিনোদন কেন্দ্র বটে। গঙ্গার পাড়ে তখন ঘন জঙ্গল, ব্যবসায়িক সূত্রে কলকাতায় লোক বাড়ছে, প্রয়োজন হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের। জঙ্গল পরিষ্কার করে তৈরি হলো মৃৎশিল্পের পাড়া কুমোরটুলি বা কুমারটুলি। তবে বর্তমান কুমোরটুলি যেখানে, সেখানে কিন্তু প্রথম কুমোরটুলি ছিল না। ইতিহাসবিদদের কাছে জানা যায় ১৭৩৭ সালে বিধ্বংসী ঘূর্ণিঝড় ও ভূমিকম্পে গঙ্গা ও অন্যান্য নদীর গতিপথ পরিবর্তন হয়ে যায়। হয়তো সেই কারণে কুমোরটুলির অবস্থানও পরিবর্তিত হয়। একদিকে কুমোরটুলি, হাটখোলা, বেনিয়াটোলা, বাগবাজার এবং শ্যামবাজার, সামান্য দূরেই দর্জিপাড়া ও গড়ানহাটা। এরই মাঝে কলকাতার উত্তর পূর্ব দিকে রাজকীয় বিলাসে বিছিয়ে শোভাবাজার। সাবেক কলকাতার গন্ধ এখানে আজও পায়চারি করে। হাতিবাগানের গা লাগোয়া গ্রে স্ট্রিট ও রবীন্দ্র সরণির এককালের চিতপুর রোড, মাঝখানে নবকৃষ্ণদেব স্ট্রিট ধরে হেঁটে বেড়ায় সেই সব বিগত দিনের গল্পেরা। নবকৃষ্ণদেবের প্রতিষ্ঠা করা বিখ্যাত রাজবাড়ি এই রাস্তাতেই। ১৭৫৭ সালে পলাশী যুদ্ধ জয়ের পর রবার্ট ক্লাইভের বিশেষ উদ্যোগে কলকাতার প্রথম দুর্গাপুজোটি হয়েছিল এইখানেই। পাশেই কালীকৃষ্ণদেবের রাজবাড়ি। দুখানা রাজবাড়ি কলকাতার প্রথম দুর্গাপুজোর ইতিহাস। বসাক বংশের একজন বিখ্যাত পুরুষ শোভারাম বসাক, তৎকালীন কলকাতার বিশিষ্ট ধনী। ইংরেজরাও যথেষ্ট খাতির করে চলত তাকে। নেহাত খুব কম নামডাক সম্মান ছিল না তার। নবকৃষ্ণদেব ছিলেন ইংরেজদের মুন্সি, রাজা উপাধিও ইংরেজদেরই প্রদত্ত। সাহেবদের খিদমতগারি তার বাধ্যতামূলক পরিণতি। এমনকি পলাশীর যুদ্ধে তিনি নাকি সিরাজদৌল্লার বিপক্ষে দাঁড়িয়েছিলেন, অর্থাৎ ইংরেজদের পক্ষে। তার পুরস্কার স্বরূপ লর্ড ক্লাইভও তাকে ভরিয়ে দিয়েছিলেন নানাভাবে। অথচ শোভারাম বসাকের সঙ্গে কিন্তু এমন ইতিহাস লেপ্টে নেই। তিনি বেজায় ধনী, ব্যবসা মুনাফা তার হারে মজ্জায়, কিন্তু সিরাজের বিপক্ষে দাঁড়িয়ে ব্রিটিশ শাসনকে এদেশের ভবিতব্য করে তোলার মতো কোনো ঘটনায় অন্তত কোনো ভূমিকা ছিল না তার। শোভারাম বসাকের বিখ্যাত সুতার হাটটি ছিল সুতানুটিতেই। জানেন কি, যখন কলকাতা সুতানুটি ও গোবিন্দপুর মিলে জন্ম নিল শহর কলকাতা, তখন কিন্তু শোভাবাজার নামটির কোনো অস্তিত্বই ছিল না। প্রত্যেক জায়গার নামকরণ নিয়েও আছে বিস্তর মতামত এবং বিতর্ক, এবং প্রত্যেকটি জায়গার ওপর আমাদের আলাদা আলাদা ভ্লগ রয়েছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। সুতানুটি, কলকাতা, গোবিন্দপুর এবং আরও কয়েকটি গ্রামের প্রত্যেকটির সীমানা ছিল বিভিন্ন খাড়ি ও জঙ্গলে ভরা, এবং সেসব জঙ্গলে বন্য পশুর অবাধ বিচরণ ছিল, সে কথা আগেই শুনলেন। পশ্চিমে গঙ্গা, পূর্বে বিশাল বিস্তৃত লবণ হ্রদ, উত্তরে চিতপুর খাড়ি, দক্ষিণে জোড়াবাগান, মতান্তরে বড়বাজার ছিল সুতানুটি গ্রামের সীমানা। জোড়াবাগান বড়বাজারের কাছেই ছিল খাড়ি, যা কলকাতা গ্রামকে সুতানুটির থেকে আলাদা করে রেখেছিল। ১৬ শতকের শেষ দিকে সপ্তগ্রাম এবং পরবর্তীতে হুগলি বন্দরের পতন ঘটলে প্রথমে গোবিন্দপুর গ্রামে, পরে সুতানুটিতে সপ্তগ্রামের ধনী ব্যবসায়ী শেঠ বসাকরা এসে তাদের বাণিজ্য শুরু করে। তাদের তুলো ও সুতোর ব্যবসা থেকে পুরো জায়গাটা পরিচিত হয়ে ওঠে সুতো লুটি বলে, তার থেকে সুতোনুটি বা সুতানুটি। মুঘল সম্রাটের সনদে শিলমোহর লাগে সুতানুটি নামে।
আমাদের আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আর আমাদের চ্যানেল হিস্ট্রি এভিনিউকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর হ্যাঁ, আমাদের এই ব্লগগুলো বেশি করে শেয়ার করবেন, যাতে এরকম ধরনের ইতিহাস আমরা আপনাদের সামনে আরও বেশি করে নিয়ে আসতে পারি। দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ব্লগে, নতুন কোনো জায়গায় নতুন কোনো ইতিহাসের খোঁজে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।